ঢাকা থেকে সাজেক ভ্রমণ করতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ঢাকা থেকে একেবারে সাজেক ভ্যালি পর্যন্ত ঘুরে আসা যায়। পাশাপাশি ওই সাজেক ভ্যালিতে গিয়ে আপনারা কি কি দেখতে পাবেন এবং কোন জায়গায় আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে তারই বিস্তারিত তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন কল্যাণপুর বাস স্ট্যান্ডে রয়েছি। আর এখান থেকে আমরা সরাসরি যাব হচ্ছে খাগড়াছড়ি। সেই জন্য আমরা শান্তি পরিবহনের টিকিট কেটেছি। চলুন জেনে নেওয়া যাক আমাদের শান্তি পরিবহনের টিকিট ভাড়া কত পড়লো। এটা হচ্ছে আমাদের বাস। বন্ধুরা, অবশেষে আমরা বাসে চলে এসেছি। আমাদের সিট হচ্ছে এফ সিরিয়াল আর জি, পেছনের দিকে। আসলে বাসের ভালো টিকিট পাওয়া যায় না, বাধ্য হয়ে আমাদেরকে পেছনেই বসতে হলো। আজকে খুব সকাল সকাল আমরা কল্যাণপুর থেকে রওনা দিয়েছি খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি কিন্তু এক্স্যাক্টলি 6:40-এ ছাড়লো। ওনারা বলেছিল 6:35, 5 মিনিট লেট করেছে, খুব বেশি একটা নয়। মাশাল্লাহ, অনেক টাইম শিডিউল মেনটেন করেছে, মাশাল্লাহ। বন্ধুরা, আমরা এখন যাত্রাবাড়ি থেকে সর্বশেষ যাত্রী নিয়ে আবার যাত্রা শুরু করছি। আর এখান থেকে এখন সরাসরি চলে যাবো আমরা ফুড ভিলেজে। অবশেষে আমি একটু সিটে চলে এসেছি, এখন একটু রেস্ট নিব। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ফুড ভিলেজে গিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশেষে আমাদের গাড়ি ফুড ভিলেজে চলে এসেছে। মূলত গাড়িটা মিয়ামি হোটেলে এসেছে। এখানে দুইটা পোর্শন, একটা এসি আর একটা নন এসি। এখানে উচ্চবিত্ত নিম্নবিত্তর জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। ভাই, আপনাদের পরোটা কত করে এখানে? ডাল কত করে? ডাল 40 টাকা। আচ্ছা দেন, এখানে ডিম দেরি হবে, তাই আমরা ডাল আর পরেরটা নিয়ে নিচ্ছি, সরি পরোটা নিয়ে নিচ্ছি। সুন্দর করে পরোটা দিচ্ছে, এই যে আমাদের ডাল দিয়েছে। দেখি, বিসমিল্লাহ। ভালো, মাশাআল্লাহ। আমরা আবার বাসে চলে এসেছি খাওয়া দাওয়া শেষে। এখন বাজে হচ্ছে সকাল 10টা। বাস রওনা দিয়েছে 6:40-এ। এই পর্যন্ত আসতে আসতে 10টা বেজে গেল। আশা করি ইনশাল্লাহ 2টার মধ্যে আমাদের বাস পৌঁছে যাবে। আমার সাথে রাফিয়াত রয়েছে। খাগড়াছড়িতে বাস যাত্রার মজা হচ্ছে আপনারা কিছুটা পথ এখানে সমতল দেখতে পাবেন, আর এর পরই কিন্তু শুরু হয়ে যাবে পাহাড়ি রাস্তা। বন্ধুরা, অবশেষে আমরা খাগড়াছড়ি রাস্তায় ঢুকে গিয়েছি। বেশ অনেকক্ষণ ধরে সমতল রাস্তায় চলার পরে আমরা সেই পাহাড়ের দেখা পেলাম। এই পথে চলতে চলতে আপনাদের চোখে পড়বে অসংখ্য সেগুনের বাগান। এছাড়াও আপনারা এই পাহাড়ে অসংখ্য সবুজ উদ্ভিদও দেখতে পাবেন, যেগুলো থেকে বিভিন্ন কাঠ সংগ্রহ করার পাশাপাশি অসংখ্য ফল ফলাদিও সংগ্রহ করা হয়। তবে পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি এখানকার রাস্তার সৌন্দর্য কিন্তু অতটা ভালো নয়। বেশিরভাগ রাস্তাই কিন্তু ভাঙাচোরা, যদিও এ সকল রাস্তার কাজ চলছে। এই জন্য চলতি পথে আপনারা কোনো জায়গায় রাস্তার অবস্থা খুবই ভালো দেখতে পাবেন, আর কোনো কোনো জায়গায় রাস্তার বেহাল দশা দেখতে পাবেন। আর চলতে চলতে আমরা এখানকার সবচেয়ে সুন্দর ব্রিজটির দেখা পেলাম। যখন আমরা ব্যক্তিগত মাইক্রো কিংবা অন্যান্য যানবাহন নিয়ে আসি, তখন এই ব্রিজটাতে একটু সময় কাটিয়ে যাই। এদিকে সে আবার রাস্তা খুবই ভালো, আর এই পাশে হচ্ছে বিস্তীর্ণ রাবার বাগান। মূলত আপনারা দিনের বাসে আসলে অনেক কিছুই দেখতে পাবেন, যেটা রাতের বাসে আসলে কিন্তু দেখতে পাবেন না। এই যেমন এই ফটিকছড়ি দিয়ে যাওয়ার পথে আপনারা এরকম বিস্তীর্ণ চায়ের বাগান দেখতে পাবেন। হচ্ছে রামগড় চা বাগান। অনেকেই গাড়ি নিয়ে এসে এখানে বেরিয়ে যান। বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু। এটা হচ্ছে বাংলাদেশের একটা স্থল বন্দর। মূলত এই জায়গাটা হচ্ছে রামগড় স্থল বন্দর। এখান দিয়ে ভারতীয় মালামাল সব প্রবেশ করে এবং বাংলাদেশ থেকেও মালামাল এখান দিয়ে যায়। এটাই হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু। এই সেতুটা চলে গেছে একেবারে ভারতে। আমরা এখনো চলে চলছি, আর কতক্ষণে পৌঁছাবো সেটা আল্লাহই ভালো জানে। এর কারণ হচ্ছে এখানকার রাস্তা, বিশেষ করে এই সিঙ্গেল লেনের রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ। দুটো গাড়ি পাশাপাশি পাস করা খুবই সমস্যা হয়েছে। অবশেষে আমরা কিন্তু মাটিরাঙ্গা উপজেলায় ঢুকে পড়েছি।
বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি। এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 2টা। আমরা আল্লাহর রহমতে খুব সহি সালামতে চলে এসেছি। ঢাকা থেকে খাগড়াছড়ি যাত্রায় আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল মাত্র 750 টাকা করে। আর এই রুটে আপনারা যদি এসি বাসে আসতে চান তাহলে ভাড়া পড়বে 900 টাকা করে। সুতরাং বন্ধুরা এই ছিল আমাদের ঢাকা থেকে খাগড়াছড়ি যাত্রা। The next day. শুভ দুপুর বন্ধুরা, আমরা এখন আনোয়ার ভাইয়ের বাড়ি থেকে যাব হচ্ছে সেই খাগড়াছড়ির সবচেয়ে কাঙ্ক্ষিত পয়েন্ট সাজেকে। আমরা একটা সিএনজি ঠিক করেছি। আসলে আমাদের লোক সংখ্যা কম, তাই সিএনজিতে যাব। আপনাদের তো সমিতিতে রেজিস্ট্রেশন করা না? জি জি, যার কারণে আপনারা এখান থেকেও যেতে পারেন। যেতে পারি। কিন্তু আমাদের এখান থেকে ওই যে স্কোয়াডে যেতে কতক্ষণ সময় লাগবে? বাগাইছড়ি এখান থেকে যদি আমরা পলাশপুর থেকে যাই কমপক্ষে 2.5 ঘন্টা ধরেন। আমরা এখন আনোয়ার ভাইয়ের বাড়ি থেকে রওনা দিয়েছি সাজেকে যাওয়ার জন্য। আমরা মাটিরাঙ্গা বাজারে চলে এসেছি। এখান থেকে খাগড়াছড়ি যেতে প্রায় 40 মিনিট সময় লাগবে। বন্ধুরা সাজেক যাওয়ার আগে আমরা খাবার দাবার নিয়ে নিলাম। এই যে এখানে জুস নিলাম, চিপস নিলাম, পাশাপাশি আমরা 4 বোতল পানি নিয়ে নিলাম, কারণ ওইখানে আসলে দাম বেশি পড়ে। এই কারণে সবকিছু বাজার থেকেই নিয়ে নিলাম। ভাই 40 মিনিটে যাওয়া যাবে না খাগড়াছড়ি? মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি পর্যন্ত পুরো পথটাই হচ্ছে পাহাড়ি পথ। আমরা আবার সেই গতকালের রাস্তা ধরে এখন পাহাড়ের উপরে উঠছি খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই পথে চলতে চলতে আপনাদেরকে আলুটিলা নামক জায়গায় পাহাড়ের চড়াইয়ের উপরে উঠতে হবে। আর তারপরে নিচে নেমেই হচ্ছে খাগড়াছড়ি শহর। মূলত খাগড়াছড়ি শহরটা সমতল ভূমিতে পড়েছে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু খাগড়াছড়ি 0 মাইলে চলে এসেছি। আর এক্স্যাক্টলি 40 মিনিটের ভেতরেই আসলাম। আমরা রওনা দিয়েছিলাম 12টার সময়, যেহেতু আমরা 3টার স্পট করবো। বর্তমানে আমরা খাগড়াছড়ি মূল শহরে রয়েছি, এটার নাম হচ্ছে চেঙ্গি স্কোয়ার। খাগড়াছড়িতে যারা এসে হোল্ড করতে চান তারা এখানে এসে থাকতে পারেন। সমস্ত ভালো হোটেলগুলো সব এখানেই রয়েছে। A few moments later. আমরা এখন খাগড়াছড়ি কাউন্টারে চলে এসেছি। মূলত আপনারা যারা সিএনজি রিজার্ভ করতে চান তারা এইখানে এসেই রিজার্ভ করতে পারবেন। এটাই হচ্ছে সাজেক যাওয়ার সিএনজি কাউন্টার। যেহেতু আমরা মাটিরাঙ্গা থেকে গাড়ি নিয়ে এসেছি, এই কারণে আমাদের ড্রাইভার এখান থেকে একটা টোকেন নিয়ে নিচ্ছে, কারণ এই সমিতির মেম্বার না হলে কিন্তু কোনো গাড়ি ওই সাজেক পর্যন্ত যেতে পারে না। আমরা যখন প্রথম সাজেকে যেতাম তখন এত রেস্ট্রিকশন ছিল না, এখন কিন্তু অনেক রেস্ট্রিকশন হয়ে গিয়েছে, সিন্ডিকেট হয়ে গিয়েছে। মূলত সাজেকে যাওয়ার জন্যই এই জিপ গাড়ির স্ট্যান্ডটা করা হয়েছে। আর এতে করে পর্যটকদের খুব সুবিধা হয়েছে, কারণ আগে যেমন জিপের জন্য বার্গেনিং করতে হতো, এখন আর সেটা করতে হয় না। আপনারা যদি সাজেকে দিনে গিয়ে দিনে ফেরত আসেন তাহলে জিপ ভাড়া পড়বে 8000 টাকার মতো। আর যদি এক রাত্র অবস্থান করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় 10,000-এর মতো। তবে রাত্রি যাপন শেষে আপনাদেরকে কিন্তু পরের দিন সকালের স্কোয়াডই আবার ফিরে আসতে হবে। আর যদি 2 রাত্রি অবস্থান করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় 12,000 টাকা। অর্থাৎ সাজেক যাওয়া এবং শহরে ঘোরা নিয়ে এই জিপ সমিতির রয়েছে নানা রকমের প্যাকেজ। আপনারা চাইলে এই চার্ট দেখে পছন্দ মতো প্যাকেজ ঠিক করে নিতে পারবেন। এখান থেকে দিঘিনালা হচ্ছে 18 কিলোমিটার আর সাজেক হচ্ছে 63 কিলোমিটার। আমরা এখন পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছি বাগাইহাট। আসলে এইভাবে যাওয়ার অ্যাডভেঞ্চারটাই আলাদা। খাগড়াছড়ি থেকে দিঘিনালা পর্যন্ত রাস্তাটা খুবই চমৎকার। এদিকে যতই আপনারা প্রবেশ করবেন ততই সবুজ শ্যামল পাহাড় আপনাদের চোখে পড়বে। এখনকার সময় প্রচুর বাইকার আসে এই সাজেক ভ্রমণের জন্য। বন্ধুরা এখানে আর্মি স্পটে অনেক গাড়ি চলে এসেছে। সকালের স্পটে যেসব গাড়ি এসেছে সেগুলো এখন এসে খাগড়াছড়ি পৌঁছলো। মূলত আমরা যে বাগাইহাট যাচ্ছি ওটা হচ্ছে একটা আর্মি চেকপোস্ট। ওখানে গিয়ে প্রতিটি পর্যটকের গাড়ি এন্ট্রি করে তারপরে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করতে হয়। মূলত এই পথটা পাহাড়ি অধ্যুষিত হওয়ার কারণে এই আর্মি প্রোটেকশনের ব্যবস্থা। যদিও এখানে কালে ভদ্রে ছিনতাই কিংবা অপহরণের ঘটনা 2-1টা ঘটে, তারপরও প্রশাসন সব সময় সতর্ক অবস্থানে থাকে। সাজেকের এই রাস্তাটা বেশ সরু হওয়ার কারণে
দুটো গাড়ি পাশাপাশি চলাচলে বেশ সমস্যার সৃষ্টি হয়। আপনারা এই সাজেকের রাস্তায় চললে মনে হবে যেন রোলার কোস্টারে চড়েছেন। আসলে এত বাবেল করে আর এত ঝাঁকি হয় যা বলে বোঝানো যাবে না। নিজের ব্যালেন্স ধরে রাখা সত্যি খুব দুষ্কর। বন্ধুরা, আমরা অবশেষে দিঘিনালা বাজার চলে এসেছি। এই দিঘিনালা হচ্ছে পাহাড়ি অধ্যুষিত এলাকা। এখানে বাঙালিদের তুলনায় পাহাড়িরা বেশি শক্তিশালী। এই কারণে এই বাজারে আসলে আপনারা বেশিরভাগই পাহাড়ি দেখতে পাবেন। এই দিঘিনালা বাজার থেকে আমাদেরকে আবার বাগাইহাট যেতে হবে। এখান থেকে দূরত্ব হচ্ছে প্রায় 12 কিলোমিটার। এই দিঘিনালা জায়গাটা হচ্ছে সমতল। সাজেক পাহাড়ে ওঠার আগে এটাই লাস্ট সমতল জায়গা। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় এই বাঘাইছড়ি থেকে আর্মির গাড়ি স্কট দিয়ে পর্যটকদের সাজেক পর্যন্ত নিয়ে যায়। আবার সাজেক থেকে আসার ক্ষেত্রেও একইভাবে স্কট দিয়ে নিয়ে আসে। অবশেষে আমরা বাগাইহাট স্কটে চলে এসেছি। মূলত সকালে এবং বিকেলে দুটো স্কটের টাইম রয়েছে। সকালের স্কটটি হলো 10টার সময় আর বিকেলের স্কট হচ্ছে বিকেল 3টের সময়। যার কারণে এই নির্দিষ্ট সময়ের ভেতরে আপনি যদি না আসতে পারেন তাহলে আপনার আর সাজেক যাওয়া হবে না। A few inches later. এখান দিয়ে আর্মি রেজিস্ট্রেশন করতে হবে প্রতিটা গাড়ি, তারপরে সিরিয়াল ধরে ধরে যাবে। একটা নির্দিষ্ট সময় যাবে সবগুলো গাড়ি একসাথে। আমরা এখন এখানে একটু রিফ্রেশমেন্ট করব, আর এই ফাঁকে যেসব প্রসিডিউর আছে সেগুলো শেষ হোক, তারপর একসাথে আবার সাজেকে যাত্রা শুরু করব। ভাই, সিএনজি ভাড়া আমাদের কত পড়বে? এখান থেকে আসা যাওয়া আর একদিন থাকবো এক নাইট আর কি 7,000 টাকা। 7,000 টাকা, এটাই আপনাদের রেট না? খাগড়াছড়ি থেকে একটু কম। খাগড়াছড়ি থেকে একটু কম। আমরা যে মাটিরাঙ্গা থেকে যাচ্ছি এখান থেকে তো আবার থেকে মাটিরাঙ্গা, জি হ্যাঁ, এই জন্য মানে একটু ভাড়া বেশি পড়তেছে। ভাড়া বেশি, জি। বন্ধুরা, এখানে স্কোয়াডের গাড়িগুলো সিরিয়াল করা হচ্ছে। এখানে সবার প্রথমে দেওয়া হয় বাইক, তারপরে দেওয়া হয় জিপ গাড়ি, যে দেখেন এক এক করে লাইন করতেছে, আর সবার শেষে আমাদের এই সিএনজি গুলো দেওয়া হয়। যেহেতু আমরা জনসংখ্যা কম তাই আমরা সিএনজিতে যাচ্ছি। মূলত এই গাড়িগুলো সিএনজি টাইপের দেখতে, কিন্তু আসলে এগুলো হচ্ছে মহেন্দ্র, এগুলো শ্যালো ইঞ্জিন, যার কারণে এই ইঞ্জিনের শক্তি বেশি এবং এগুলো আরামে পাহাড়ের উপরে ওঠানামা করতে পারে। এই স্পটটা পার হওয়ার পরে আমাদেরকে বেশ কিছুটা পথ আর্মির গাড়ির সাথে একসাথে যেতে হবে, আদারওয়াইজ নিরাপত্তা ইস্যুতে একটু সমস্যা হবে। এই জায়গায় এক এক করে সিরিয়াল করে তারপর আমরা যাচ্ছি। এই জায়গাটায় ভিডিও রেস্ট্রিকশন রয়েছে, তাই এই জায়গাটা পার হওয়ার পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। A few moments later. অবশেষে আমরা বাগাইহাট জোন পার হলাম। এখান থেকে এখন সরাসরি চলে যাবো আমরা সাজেক। মূলত সাজেক যাওয়ার আগে আপনাদের চোখে বেশ কয়েকটা বাজার পড়বে, আর এ সকল বাজারে আপনারা বেশ কিছু অদ্ভুত প্রকৃতির পাহাড়ি জিনিসপত্র কিনতে পারবেন। আর অবশেষে আমরা সাজেকের বড় বড় চড়াইযুক্ত পাহাড়ে উঠতে এবং নামতে শুরু করলাম। মূলত এই পথে এই বড় বড় পাহাড়ের উপরে ওঠানামাটাই একটা অ্যাডভেঞ্চারের মতো। অবস্থা কেরোসিন হয়ে যাচ্ছে। গাড়ি অবশ্য খুবই ঝুঁকিপূর্ণভাবে চলে এই জায়গায়, এটাই একটা সমস্যা। আর একটু পরপরই চোখে পড়বে উপজাতিদের বাড়িঘর এবং তার পাশাপাশি ঝুঁকিপূর্ণ সমস্ত বাঘ। এ সকল বাঘ পার হওয়ার সময় আপনাদেরকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। আর সিএনজি গুলো যখন পাহাড়ের চড়াইয়ের উপরে ওঠে তখন এর ইঞ্জিন খুবই কঠিন অবস্থার মধ্যে পড়ে। এখানে প্রচন্ড বাঘ, এজন্য খুব সাবধানে চালাতে হচ্ছে। আবার আমাদেরকে উপরে উঠতে হবে। এখন আমরা উপরে উঠছি। এই রাইডটা খুব ঝুঁকিপূর্ণ হলেও আমার সাথে থাকা বন্ধুর বাচ্চারা খুব আনন্দই পাচ্ছিল। আমরা এখন রোলার কোস্টারে আছি। এই সাজেকে আসলে আপনারা যে কোনো গাড়ি কি রোলার কোস্টার মনে করবেন। বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটে আপনাদের যাওয়ার একটা নির্দিষ্ট সময় রয়েছে, কিন্তু সাজেকই হচ্ছে একমাত্র জায়গা যেখানে আপনারা বছরের যে কোনো সময় আসতে পারেন। তবে এই সাজেক কিন্তু সবচেয়ে সুন্দর থাকে বর্ষাকালে। এর কারণ হলো বর্ষাকালে মেঘের দৈরাত্য একেবারে কাছ থেকে দেখা যায়।
তার পাশাপাশি যাওয়ার পথের এই সবুজ শ্যামল পরিবেশও আপনার মনকে একেবারে পুলকিত করে দিবে। A few moments later. এখানে আমরা একটু দাঁড়াবো। বন্ধুরা এখানে এসে আবার একটা বিরতি দিল। এখানে হচ্ছে ক্রসিং, ওখান থেকে যে গাড়িগুলো ছেড়ে এসেছে সাজেক থেকে ওগুলো আর খাগড়াছড়ি থেকে যেগুলো আসলো, এই দুইটা গাড়ির ক্রসিং হয় এই জায়গায়। এখানে একটা আর্মি চেকপোস্ট রয়েছে, ওখানে চেকিং হবে। Meanwhile, কমলাগুলো এটা হয়েছে আর এটা হলো কমলা, বলতেছি তো ভারত সাজেক। a few inches later. অবশেষে আমরা ক্রসিংটা পার হলাম। আমাদের পেছনে একটা সেনাবাহিনীর গাড়ি রয়েছে আর সামনে পুলিশের গাড়ি রয়েছে। এই পুলিশ আর সেনাবাহিনীর প্রহরায় এখন আমরা সাজেক চলে যাব। আমরা পাহাড়ের ঢাল বেয়ে অনেক কষ্ট করে উঠছি। A few moments later. বন্ধুরা আমরা এখানে একটু দাঁড়ালাম। এখানে ঝর্ণা আছে, দেখে যান। বর্ষাকালে এই জায়গায় ঝর্ণা থেকে একটু পানি পড়ে। চলুন আপনাদেরকে এক নজরে একটু দেখায় নিয়ে আসি। আসলে সাজেকে যাওয়ার পথে আপনাদের চোখে এরকম ছোট ছোট ঝর্ণা একটা দুইটা পড়বে, চাইলে এগুলো দেখতে পারেন। এটা একদম রাস্তার পাশেই, খুব আরামেই দেখা যায়। যেহেতু এখন বর্ষার সিজন তাই মোটামুটি এখানে পানি রয়েছে। এটা একটা ঝিরি মূলত, ঝিরি। মানে ভালো আছেন আপনারা? সময় নেই, নাহলে গোসল করতাম। নাহলে এখন গোসল করার সময় নেই। গোসল করতে আসছেন নাকি? একটু পা ধুয়ে নিচ্ছি। ছোট্ট একটা ঝিরি, উপর থেকে ঝিরির পানি আসছে আর এখানে বিশুদ্ধ পানি আপনারা খেতে পারেন। A few inches later. বন্ধুরা আমরা এখানে একটু বিরতি নিলাম। এখানে একটা বাজার রয়েছে সাজেক যাওয়ার আগে। এটা হচ্ছে একটা চত্বর। এখান থেকে এই রাস্তা ধরে আমাদেরকে সাজেক উঠতে হবে। আর অবশেষে বহুল প্রতীক্ষার পরে আমরা সাজেকের শেষ 5 মিনিটের চড়াইয়ের উপরে উঠছি। আমি বাংলাদেশের অনেক পাহাড়ি রাস্তায় ভ্রমণ করেছি, তার পাশাপাশি ভারতেরও অনেক পাহাড়ি রাস্তায় ভ্রমণ করেছি, কিন্তু সাজেকের এই চড়াইয়ের মতো ভয়ঙ্কর রাস্তা আমার জীবনে আর কোথাও দেখিনি। আমরা এখন সাজেকের সর্বশেষ চড়াইটা উঠছি, এই জন্য আমি গাড়ির পেছনে চলে এসেছি। সাজেকের উচ্চতা মাত্র 2200 ফুট, আর সেখানে আলীকদমের রাস্তা, যেটা বাংলাদেশের সর্বোচ্চ রাস্তা, তার উচ্চতা প্রায় 3200 ফুট। অথচ সেই রাস্তায় গেলে মনে হবে আপনি যেন সমতল রাস্তা দিয়েই ছুটে চলছেন, এই সামান্য ব্রিজের উপরে ওঠানামা করছেন আর কি। আর সেখানে সাজেকের এই ফাইনাল চড়াইটা উঠতে গিয়ে আপনার মনে হবে আপনি যেন স্বর্গের সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। তবে চলতে চলতে আপনারা যে পাহাড়ের দৃশ্যাবলী দেখতে পাবেন সেটা এক কথায় অভূতপূর্ব। একটানা এই ওঠার প্রক্রিয়ায় অনেক মানুষ নিয়ে উপরে উঠতে গিয়ে আমাদের সিএনজির অবস্থাও কিন্তু অনেকটা বেহাল হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা জিপ গাড়িতে করে আসবেন আপনাদের তেমন একটা সমস্যাই হবে না। তবে এই ছোট মহেন্দ্র সিএনজি গুলোর জন্য উপরে ওঠাটা এক প্রকারে যুদ্ধ বলতে পারেন। ছোট মাথায় বড় চাপ পড়লে যা হয় আর কি। বন্ধুরা আমাদের গাড়ি গরম হয়ে গেছে, এই যে দেখেন একদম চাকাগুলো ধোয়া বের হয়ে গেছে, তাই গাড়ি একটু বিরতি নিল। এখানে আমাদের সিএনজি রেখে আমরা এখানে একটু উপরে ঘুরতে আসলাম। এখান দিয়ে ভিউটা খুবই সুন্দর। এখান থেকে কিন্তু আমাদেরকে ওই রিসোর্টে উঠতে হবে উপরের। এখানে আমরা একটা উপজাতির বাড়িতে বসেছি আর গাড়িটা একটু ঠান্ডা হচ্ছে। A few moments later. কাট দে এভাবেই জায়গায় জায়গায় নামতে হয় যদি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা একটু কম থাকে। এই পথটা আমাদেরকে হেঁটেই উঠতে হবে, আর পারলাম না। সাজেকের মজা। এই প্রথমবার জীবনে মহেন্দ্রতে এসে সাজেকের শেষ চড়াই হেঁটে উঠতে হচ্ছে। A few moments later. আবার অটোতে উঠেছি। এটাই হলো সাজেকে ওঠার সর্বশেষ চড়াই। এই চড়াইটা ওঠার পরেই
সাজেকের চমৎকার সমস্ত রিসোর্ট আমাদের চোখে পড়বে, তবে এটাই হচ্ছে এই সমস্ত পথের সবচেয়ে খাড়াতম অংশ এবং সবচেয়ে ভয়ানকও আপনারা বলতে পারেন। আর এখান থেকে যতটাই আমরা উপরে উঠছিলাম ততই একের পর এক দৃষ্টিনন্দন রিসোর্টগুলো আমাদের চোখে পড়ছিল। আর এর মানে দাঁড়াচ্ছে আমরা কিন্তু সেই মেঘের সমুদ্র সাজেক ভ্যালিতে চলে এসেছি। এই বাম দিকের সমস্ত রিসোর্ট আসলে পুড়ে গিয়েছে। এই জায়গায় অসংখ্য রিসোর্ট ছিল, এগুলো সব পুড়ে গিয়েছে, একদম খাখা প্রান্তর এখন। শেষে আমরা চলে এসেছি, আর এই ছিল আমাদের খাগড়াছড়ি থেকে সাজেক যাত্রা। A few moments later. হঠাৎ করে সন্ধ্যেবেলা বৃষ্টি নামলো, আর এই যে দেখেন গাড়ির সামনে মেঘ দৌড়াদৌড়ি করছে। যে সাদা সাদা কুয়াশার মতো যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘ। যেটা দেখতে পাচ্ছেন এই পুরাটাই হচ্ছে মেঘ, যেন একটা অপার্থিব দৃশ্য আমরা এই রাতের বেলা দেখতে পাচ্ছি। আমরা এখন একটু হেলিপ্যাডটা ঘুরবো। এই যে দেখেন কুয়াশাচ্ছন্ন অবস্থা, এই পুরাটাই হচ্ছে আসলে মেঘ। এখন মেঘের ঘনঘটা, মেঘ ভরে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের রিসোর্টের রাতের ভিউ। এখন সবাই বের হয়েছে একটু চিল করার জন্য। আমরা এখন যাব হেলিপ্যাডে। আমরা আবার অটোতে উঠছি। এই সাজেকে ঘোরার সিস্টেম হচ্ছে আপনারা যে অটো কিংবা জিপ রিজার্ভ করবেন, ওই জিপে করেই আপনারা এখানকার বিভিন্ন স্পটে ঘুরবেন। আমরা এখন হেলিপ্যাডের ওইদিকে যাব, যেহেতু রাত হয়ে গিয়েছে। আর রাত হওয়ার কারণ হচ্ছে আমরা বিকালের স্পটে এসেছি। যদি সকালবেলা আসতাম তাহলে কিন্তু আরো ভালো ভিউ পেতাম। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, একদমই কুটকুটে অন্ধকার। কিন্তু ভালো ব্যাপারটা যেটা, বৃষ্টি হচ্ছে, মেঘ ওড়াউড়ি করছে, এটাই একটা অপার্থিব দৃশ্য তৈরি করেছে। এটাই হচ্ছে রাতের সাজেক। এখানে রাত হলেই যেন মেলা বসে, সবাই ঘুরতে বেরোয়। আর আমরা এখন ঘুরতে বের হয়েছি। আমরা এখন যাব সরাসরি হেলিপ্যাড, আর ওখানে গিয়ে বেশ কিছু জায়গা রয়েছে, এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশে দার্জিলিং এর ফিল পাওয়ার জন্যই মূলত সবাই এই খাগড়াছড়ির সাজেকে বেড়াতে আসেন। তবে অনেকেই কিন্তু এখানে এসে মেঘ দেখতে পারেন না, কারণ সব সময় মেঘ থাকে না। কিন্তু আমাদের ভাগ্য খুবই ভালো, আসার সাথে সাথেই এখানে মেঘের ঘনঘটা শুরু হয়ে গেল। অনেক সময় তো এমনও হয় মেঘ থাকে কিন্তু সেটা রাস্তার লেভেলে থাকে না, হয় উপর থেকে বৃষ্টি হয়, নয়তো পাহাড়ের নিচে দুধ সাদা হয়ে জমে থাকে। আজকে আমরা একেবারে দার্জিলিং এর ফিল পাচ্ছি। মেঘের লেভেল একেবারে আমাদের গা ছুঁই ছুঁই করছে। পুরা কুয়াশায় ঢাকা, এগুলো সবই হচ্ছে মেঘ। প্রচন্ড ঝড় বৃষ্টি আশেপাশে, আর এই জায়গাটা পুরোটা মেঘে ভরে গিয়েছে। আমরা এখন সেই মেঘের সমুদ্র দিয়েই ছুটে চলছি সিএনজিতে করে। অবশেষে আমরা কিন্তু হেলিপ্যাডে চলে এসেছি। আর ঠিক যেমনটা আশা করেছিলাম তেমনটাই হলো। এখানে যেন রীতিমতো লোকজনের মেলা বসেছে। মূলত সন্ধ্যা হওয়ার পরই লোকজনের আনাগোনা এই অঞ্চলে বেড়ে যায়। এখানে বিভিন্ন টাইপের খাবারের দোকান রয়েছে, জিলাপি পাবেন, ফল আছে বিভিন্ন রকম, পেঁপে আছে, আনারস আছে, শসা আছে, এখন আমের সিজন, আম রয়েছে, কলা আছে, ভুট্টা আছে। চা কত করে? রং চা 20 টাকা, দুধ চা 30 টাকা, তেঁতুল চা 30। যেটা হচ্ছে পাহাড়ের তেঁতুল। পাহাড়ি তেঁতুল না? হ্যাঁ, পাহাড়ের তেঁতুলের মধ্যে আপনার টক ঝাল মিষ্টি। এই যে দেখেন তেঁতুল, টক ঝাল মিষ্টি। ধন্যবাদ দাদা। মাশাআল্লাহ খুব ভালো। ঢাকাতেও আমরা তেঁতুল চা খাই, এখানেও খেলাম। ডিফারেন্সটা হলো এখানে র মেটেরিয়াল একদম ফ্রেশ। আসেন মামা, টাকা দিয়ে বাস খান, পিনিকের জিনেক পার শশা হবে। মামা বাস কোথায় মামা? বাস এটার সাথে বাস দিই। ও, এটাই হচ্ছে বাস খায় না, টাকা দিয়ে। টাকা দিয়ে বাস খাবেন। হেলিপ্যাডের পাশের দোকানগুলো থেকে খাওয়া দাওয়া শেষে এখন আমরা হেলিপ্যাডে চলে এসেছি। জায়গাটা প্রচন্ড অন্ধকার, তবে লোকজনের সরগরমে খুবই ব্যস্ত। এখানে অনেকেই বসে বসে গান শুনছেন, তো অনেকে বসে বসে
আড্ডা দিচ্ছেন। ওই নদী যায় বারে বারে সাগর রাখু, তরু যায় লতা তারে জড়িয়ে রাখু। আছে টাকা 60 টাকা সাজেক দেখা হয়েছে। দাদা এই পানির পটগুলো কত? এটা 200 টাকা ভাইয়া। এভাবে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে কিন্তু নামগুলো লেখা হয়। তারা শুধু নামই লেখে না, তার পাশাপাশি বিভিন্ন ডিজাইনও করে। আর লেখা শেষে এরকম হয়, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে, যেমন নিমন লেখা হয়েছে। A few moments later. শুভরাত্রি বন্ধুরা, আমরা রাতে এখন খাওয়ার জন্য এসেছি। দেখি এখানে কি ধরনের কি খাবারের ব্যবস্থা রয়েছে। আমাদের 3 বেলা প্যাকেজ আছে, পাহাড়ি বেম্বু চিকেন, সাদা ভাত, ডাল, সবজি, আলু ভর্তা, প্রতিজন হচ্ছে 700 টাকা করে। মানে আপনি দুপুরের খাবার, রাতের খাবার, সকালের খাবার, এই 3 বেলা খাবারের জন্য 700 টাকার একটা প্যাকেজ। জি জি। আচ্ছা, রাতে কি দিচ্ছেন? ব্যাম্বো বিরিয়ানি অথবা বারবিকিউ? অথবা বারবিকিউ, দুইটা অপশন দিয়ে যে কোনো একটা অপশন নিতে পারবেন। আচ্ছা, আর সকালে ভুনা খিচুড়ি যেটা থাকে। জি জি জি। আর এইখানে প্যাকেজ 2 এটা কত? 650 হচ্ছে ব্রয়লার প্যাকেজ, আর এই হচ্ছে দেশি মুরগি প্যাকেজ। এটা হচ্ছে টোটালি ব্রয়লার প্যাকেজ। আর যদি আপনার প্যাকেজ যদি খেতে না চান, এখানে খুচরা একটা আছে, এখানে খুচরা ক্ষেত্রে খাওয়া যেতে পারে। আমাকে এই যে 2 নম্বর যে প্যাকেজটা আছে, 650 টাকার যে প্যাকেজটা আছে, জি জি, এইটা আমাকে দেন। বন্ধুরা, আমরা এই যে 2 নম্বর প্যাকেজ আছে এইটা নিয়ে নিলাম। এখানে আমাদের জন্য বারবিকিউ হচ্ছে। আপনি কি মাছ খাওয়ার জন্য এসেছেন? না, মানে হাঁস খেতে চেয়েছিলাম। আপনি প্রথমেই বললেন ব্যাম্বো, মানে আমি হাঁস কি বাঁশ হাঁস খেতে এসেছিলাম, এখন বাঁশ খেয়ে যাচ্ছি। খাগড়াছড়ি আসার পর থেকে যে আপনি যে বাঁশ খাচ্ছেন, তা আপনার অনুভূতি কি? ব্যাপক ব্যাপক মজা। মজা বাঁশ খাওয়া হবে। বন্ধুরা, এটা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি, এই যে বড় বাঁশে করে এটা রান্না করা হয়। একজনে কয়টা? একটা দিয়ে দুজন। আচ্ছা, একটা বাঁশে 2 জন খেতে পারে না? এটা নরমালি কয় টাকা নেন প্যাকেজ? 750 টাকা, দেশিটা, ব্রয়লারটা 600 টাকা। আমাদের ব্যাম্বো বিরিয়ানি চলে এসেছে। এই একটা বাসে যে খাবার থাকে তা 2 জনের জন্য। তোমাদের বিরিয়ানি চলে এসেছে। আমি এখন একটু বিরিয়ানি টেস্ট করে দেখবো এটা আসলে খেতে কেমন। অসাধারণ ব্যাম্বো চিকেন বিরিয়ানি, বাট স্বাদে মাশাআল্লাহ অনেক ভালো। 20 minutes later. এটা হচ্ছে আমাদের রুম। সারাদিন পরে আমরা একটু রুমে এসেছি। এখন ঘুমের সময়, ঘুম শেষে কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। The next day. শুভ সকাল বন্ধুরা, আমরা এখন সাজেকে আসছি। আর সকালের দৃশ্যপটটা আপনাদেরকে একটু দেখাই, কেন সবাই এখানে আসে। এই কারণেই সবাই সাজেক বেড়াতে আসে, এই ভেসে যাওয়া মেঘের সমুদ্রটা দেখার জন্য। বাংলাদেশে অনেকগুলো পাহাড় রয়েছে যেখানে গেলে আপনারা কিন্তু মেঘ ছুঁতে পারবেন। তবে যে পাহাড়ে গেলে আপনারা সবচেয়ে বেশি পরিমাণের মেঘ ছুঁতে পারবেন সেটা হচ্ছে এই বাংলার দার্জিলিং সাজেক পাহাড়। আর এই মেঘ ছোঁয়া নেশাই এখানে প্রতিদিনই প্রচুর পর্যটক বেড়াতে আসেন। আর এই পাহাড়ের এক পাশে রয়েছে মিজোরাম, আর অন্য পাশে রয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো 2 পাশ দিয়েই কিন্তু মেঘ ছোঁয়া যায়। আর আজকে আমাদের ভাগ্য এতটাই ভালো যে আমরা 2 পাশ দিয়েই মেঘ দেখতে পাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, আমরা গতদিন রাতে খেয়ে গিয়েছিলাম, আর এখন এই সেই প্যাকেজের সকালের খাবার খাওয়ার জন্য এসেছি। আসলে এখানে অনেক আইটেমই দেওয়া হয়েছে, ডিম, খিচুড়ি এবং আচার, আর সাথে সালাদও রয়েছে। ভালো মশলা, খিচুড়িটার কোয়ালিটি ভালোই হয়েছে। সুতরাং খাওয়া দাওয়ার পরে আবার আপনার সাথে কথা হচ্ছে। A few moments later. এখন আমরা সরাসরি যাব কংলাক পাহাড়ে। আগেই বলেছিলাম আমরা যেখানেই যাব আমাদের সেই সিএনজিতে যাব। ভাই ঘুম ভালো হয়েছে? চলেন তাহলে আমরা কংলাক পাহাড়ে যাই। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি,
ড্রাইভারকে আমরা খাওয়া দাওয়ার জন্য 500 টাকা দিয়েছিলাম। আপনারা যদি ড্রাইভারকে ঠিকভাবে আদর আপ্যায়ন না করেন তাহলে সে ঠিকভাবে সার্ভিস নাও দিতে পারে। 2015 সালের আগেও এই সাজে খুব বেশি একটা মানুষ চিনত না। তখন এখানে শুধুমাত্র আর্মির একটা লাল রিসোর্টই ছিল, আর পুরো প্রান্তরটা খাখা মরুভূমি ছিল। আর বর্তমানে এখানে অনেক স্থাপনাই তৈরি করা হয়েছে। মূলত এই কংলাক পাহাড়টা সাজেকের একেবারে শেষ প্রান্তে পড়েছে, আর দেখতে দেখতে আমরা সাজেকের সেই বিখ্যাত লাল রিসোর্টে চলে এসেছি। এটা হচ্ছে আর্মিদের রিসোর্ট, আর এটা হচ্ছে হেলিপ্যাড। আসার পথে এটা আমরা ঘুরে দেখব। আর গতকালকে রাতে এখানেই সমস্ত দোকানপাট ছিল। আমরা এইসব দোকান আপনাদেরকে গতকালকেই ঘুরিয়ে দেখিয়েছি। এটা হচ্ছে আর্মিদের একটা রেস্তোরাঁ, আর এটা হচ্ছে আর্মি এরিয়া, এখানে ভিডিও করা নিষেধ। A few moments later. অবশেষে আমরা সেনাবাহিনী এলাকা পার হয়ে এসেছি, আর এই রাস্তা চলে গিয়েছে সরাসরি কংলাক পাহাড়ে। আর এখানে আসতেই পাহাড়ের অপূর্ব ভিউ। এই রাস্তাটা খুবই চমৎকার করা হয়েছে। আগে এই রাস্তাটা হেঁটে যেতে হতো, এখন এই রাস্তাটা চমৎকার করে তৈরি করা। আর দেখতে দেখতে আমরা কিন্তু সেই ট্রেকিং পয়েন্টে চলে এসেছি। আমরা এখন ট্রেকিং শুরু করব। এই জায়গা থেকে মূলত ট্রেকিং শুরু করতে হয়। এখানে পার্কিং লট রয়েছে, এখানে পাশাপাশি এখানে কিছু দোকানপাট রয়েছে। এসব দোকানে আপনারা বিভিন্ন টাইপের জুস পাবেন। মানে বাস আছে, বাস ভাড়া নিতে পারবেন। হেঁটে হেঁটে আমাদেরকে উপরে উঠতে হবে। এখান থেকে আপনাদের খুব বেশি একটা পথ ট্রেকিং করতে হবে না। মোটামুটি 5 থেকে 10 মিনিটের ভেতরেই আপনারা কংলাক পাহাড়ের চূড়ায় উঠে যেতে পারবেন। ওই নিচে যেসব দোকানপাট রয়েছে এদের ব্যবহার খুবই মারাত্মক খারাপ, তাই যে কোনো জিনিসপত্র নেওয়ার আগে হাজারবার চিন্তা ভাবনা করবেন। মূলত আমরা যে কংলাক পাহাড়ের উপরে উঠছি এটা হচ্ছে সাজেকের ভেতরে সবচেয়ে উঁচু পাহাড়। আর এই পাহাড়ে চড়তে কিন্তু খুব বেশি একটা বেগও পেতে হয় না। মোটামুটি আবাল বৃদ্ধ বনিতা খুব আরামই এই পাহাড়ে চড়তে পারেন। এছাড়াও এই পাহাড়ের উপরে উঠলে আপনারা একটা গ্রাম খুঁজে পাবেন, আর সেখানে বসবাস করে এই এলাকার সবচেয়ে বিখ্যাত লুসাই উপজাতি। শাড়ি পরে পাহাড় ট্রেকিং কমপ্লিট করলো, আর 1 গ্লাস লেমুর শরবত ফ্রি পাবে আমার তরফ থেকে। লেমুর শরবত। বন্ধুরা, আগে অনেকটা পথ ট্রেক করে কিন্তু এই কংলাকে উঠতে হতো, এখন কিন্তু খুব আরামে অল্প একটু ট্রেকিং করলেই এই কংলাকে চলে আসা যায়। কারণ হচ্ছে ওখানে একদম এই মাথা পর্যন্ত রাস্তা করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সর্বশেষ সিঁড়ি, এটা বেয়ে উপরে উঠলেই আমরা এই বিখ্যাত কংলাকের গেটে পৌঁছে গেলাম। ওই যে দেখেন দূরে, এটা হচ্ছে সাজেক। এখান থেকে সমস্ত পাহাড় কিন্তু নিচে। কংলাক পাহাড় হচ্ছে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত একটি পাহাড়। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1800 ফুট। মূলত সাজেক ভ্যালিটি রুইলুই পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত। এদিকে বেশ কিছু রিসোর্ট নতুন করে তৈরি করা হয়েছে। এখানেও আপনারা বাঁশের জিনিসপত্র পাবেন, আগে কিন্তু এগুলো ছিল না। নতুন করে এই যে বাঁশের কর্ম করা হয়। এখানে কত করে নেন এগুলা? এখানে এগুলা 120 টাকা শুধুগুলো। বন্ধুরা, এটা হচ্ছে লুসাইদের গ্রেভিয়ার্ড, অর্থাৎ কবরস্থান। যদিও এখানে কোনো কবর নেই, কিন্তু এখানে ওনাদের যারা যারা মারা যায় তাদের নাম ফলক এখানে থাকে। উপরে চলে আসলাম, আর এখানে একটা দোকান রয়েছে। দোকানে বিভিন্ন খাবার দাবার রয়েছে, আনারস আছে, পেঁপে আছে, কলা আছে। বন্ধুরা, এখানে এই মগে আপনারা চা খেয়ে মগটা আবার ফ্রি পাবেন, এবং চা সহ মগের দাম হচ্ছে মাত্র 60 টাকা, অর্থাৎ 60 টাকা। আমরা এখান থেকে পাহাড়ি কলা নিয়ে নিলাম, আর কলা কিন্তু বাঁদররা খুব পছন্দ করে। কলা কলা লাভ দাও, কলা। এই আমরা এখন এই দোকানে একটু রিফ্রেশমেন্ট জুস খাবো, তারপরে সামনে কি রয়েছে সেটা ঘুরে দেখব। বন্ধুরা, আমাদের আনারসের জুস চলে এসেছে, কিন্তু দুঃখিত আমি এটা খাবো না, আমার বন্ধু খাবে। ধন্যবাদ ধন্যবাদ। আমার ভাস্তি এখন জুস খাচ্ছে, সাথে ভাবিও জুস খাচ্ছে। ধন্যবাদ দাদা। এই যে আমাদের লেবুর শরবত, দেখে বাবা নাও, ইটস ইওর জুস। আরে তুমি এটা নাও, তোমার স্ট্র দিবে, তুমি আগে ধরো, স্ট্র দিবে। আমি একটা লেবুর শরবত খাবো, আসলে লেবুটাই সবচেয়ে বেশি রিফ্রেশিং।
এরকম একটা পরিবেশে লেবুর শরবত খাওয়ার মজাটাই আলাদা। এই কংলাক বলুন কিংবা সাজেক বলুন, এখানে পানি হচ্ছে সংকট। এই পানিগুলো গৃহস্থলী কাজ বলুন কিংবা হোটেল বলুন, সবাইকে কিন্তু এই পানি কিনে খেতে হয় এবং বেশ ভালো টাকা দিয়ে কিনতে হয়। বর্তমানে এরকম একটা ড্রাম 500 টাকা নেয়। লুসাই উপজাতিরা মূলত খ্রিস্টান, তাদের স্মৃতি ফলকে যে দেখেন খ্রিস্টান ক্রুশ রয়েছে তাদের। এই হচ্ছে সাজেকের কুকুর, খুবই চমৎকার এরা। দেখেন টিয়া পাখি, কি নাম, নাম কি? এগুলো আপনার টিয়া পাখি? ভালো আছো তুমি? স্বাগতম। কি পাহাড় ভাই? কলঙ্ক পাহাড়, কংলাক পাহাড় ভাই। কঙ্কাল, কংলাক, আবার উচ্চারণ করেন। কঙ্কাল পাহাড়, কংলাক পাহাড়, কলঙ্ক পাহাড়। আমরা এখন কংলাক পাহাড়ের ভিউ পয়েন্টে উঠছি, আর এখানে ছোট্ট একটু ট্রেকিং করতে হয় এই ভিউ পয়েন্টে ওঠার জন্য। আর অবশেষে আমরা কিন্তু ভিউ পয়েন্টে চলে এসেছি। এই জায়গাটা দিয়ে আগে আসা যেত, এটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এই জায়গাটা ঝুঁকিপূর্ণ। তাই আমরা এখন লাস্ট ভিউ পয়েন্টে উঠছি। এই হচ্ছে সেই বিখ্যাত কংলাক পাহাড়ের ভিউ পয়েন্ট। এর উপর থেকে সব পাহাড় নিচে দেখা যায়। আমরা এখন হাইয়েস্ট পিকে। সাজেকের জন্য এটাই হাইয়েস্ট পিক। ওই হচ্ছে সাজেক। এই শেষ পল্লীর পরে যেটা দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে মিজোরাম, বাংলাদেশের সীমানা শেষ। বেশ কিছুটা পর মিজোরাম শুরু হয়ে যাবে। মূলত আপনাদের অনেকেরই অজানা যে এই সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত। সবাই কিন্তু খাগড়াছড়ি হয়ে আসে, কিন্তু মূলত এটা পড়েছে রাঙামাটি জেলার মধ্যে। এখানেও একটা দোকান খুঁজে পাবেন এই হাইয়েস্ট পিকে এসে। বিভিন্ন আইটেমের জুস রয়েছে, লেমন জুস 50 টাকা। ব্যাম্বু চা আছে নাকি? এটা কত করে? এখানে আবার বসার জায়গা রয়েছে এবং এখান থেকে আবার চমৎকার ভিউও দেখতে পারবেন আপনারা। এটা হচ্ছে মিজোরামের ভিউ, ওই সাইডটা মিজোরাম। আর এর উপর থেকে ওদিকে কিছুটা অংশ বাংলাদেশে রয়েছে। এরপরে ওদিকে যত পাহাড় দেখতে পাচ্ছেন ওগুলো সবই মিজোরামের। আমরা এখন কংলাকের সর্বোচ্চ চূড়ায় রয়েছি। আর কংলাক বলতে এই অঞ্চলের সর্বোচ্চ চূড়া। সাজেকে এটাই হচ্ছে হাইয়েস্ট পিক। এই জায়গায় সাধারণত সবাই ছবি টবি তোলে, তবে জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ। আপনারা যারাই আসবেন একটু সাবধানে, এই জায়গাগুলো যে দেখেন অনেক পিছলা কিন্তু, যার কারণে ওঠানামার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। ছবি তুলতে গিয়ে আবার যেন জীবন বিসর্জন না হয়ে যায়, এটা মাথায় রাখবেন। তবে প্রতিটা পাথরই কিন্তু এখানে খুব সুন্দর এবং স্টোন হিল যেমনটা দেখছেন। এটা হচ্ছে একদম ডেড এন্ড এবং এখান থেকে যদি পাহাড়ের উপর থেকে পড়ে যান বাঁচার সম্ভাবনা কিন্তু একদমই নেই। যার কারণে এইসব জায়গায় ছবি তোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। A few moments later. কংলাক পাহাড় থেকে ফেরার পথে আমরা একটা রিসোর্ট দেখে থমকে দাঁড়ালাম। যদিও সাজেকে আসার আগে আমরা এ ধরনের কোনো রিসোর্টই পাইনি। এর কারণ হলো পর্যটকের খুবই চাপ। তারপরে চলুন রিসোর্টটা একটু ঘুরে দেখি। ভালো আছেন না? রিসোর্ট খালি আছে? না, আজকে খালি নেই। বন্ধুরা, এগুলো হচ্ছে চমৎকার রিসোর্ট, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এলিট ক্লাসের রিসোর্ট, সবগুলো আপনারা পেছনে একটা বারান্দা পাবেন দেখার মতো। আজকে পিক আওয়ার, যার কারণে কোনো রুম ফাঁকা নেই, আগে থেকেই সব বুকিং। তবে আমরা যদি নেক্সট আসি তাহলে এখানে একদিন থাকবো ইনশাল্লাহ। কত ভাড়া আপনাদের? কাপড় হচ্ছে 5500 আর দাওয়াল হচ্ছে 6500। 6500। বন্ধুরা, এটাই হচ্ছে সাজেক 0 পয়েন্ট। এখানে এসে সবার আগে আপনাদের চোখে পড়বে রুনময় নামক একটা রিসোর্ট, যেটা আর্মিদের তরফ থেকে বহু আগেই করা হয়েছিল। এটাই হচ্ছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় একটা রিসোর্ট। এই জায়গাটার নাম হচ্ছে গিরিলা হাসং। এখানে আপনারা আদিবাসীদের বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন। এটা কিন্তু আর্মিদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখানে সব ধরনের আদিবাসীদের পোশাক আদি আপনারা পাবেন। আমরা অবশেষে হেলিপ্যাডে চলে এসেছি। এখানে সীমান্তের অত্যন্ত প্রহরী সাইন দেওয়া রয়েছে। এটা হচ্ছে সেই হেলিপ্যাড। হেলিকপ্টার আসলে এখানেই নামে। আর সবার আকর্ষণীয় ঘোরার জায়গা হচ্ছে এটা। এবং এখান থেকে আপনারা দুই দিকের ভিউই পাবেন। সাজেকের এই পাশেও কিছু বসার জায়গা রয়েছে। এগুলো সবই আর্মি এরিয়া, সবকিছুই আর্মিদের দ্বারা তৈরি করা হয়েছে। এই
হেলিপ্যাড থেকে আপনারা ওই রিসোর্টটির অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। এখান থেকে খুব চমৎকার চমৎকার ছবিও তোলা যায়। A few moments later. এখানে এই মসজিদটা নতুন করে করা হয়েছে, অনেকেই এখানে এই মসজিদটা দেখার জন্য আসে। সাজেকে নতুন করে এই মসজিদটি তৈরি করা হয়েছে। বেশ কিছুদিন আগেও এখানে কোনো মসজিদ ছিল না। চমৎকার এই পাহাড়ের উপরে মসজিদটি অসাধারণ একটা শোভা ছড়াচ্ছে। বন্ধুরা, এই মসজিদটি আধুনিক আমলে তৈরি করা হয়েছে, যার জন্য খুবই নান্দনিক নকশায় তৈরি করা হয়েছে। মসজিদের ভেতরের মেহরাবটা অত্যন্ত চমৎকারভাবে তৈরি করা হয়েছে। সামনে দিয়ে চমৎকার পাহাড়ের ভিউ রয়েছে। A few moments later. তোমরা সবাই ভালো আছো? তোমরা স্কুলে যাও? কোথায় স্কুলে যাও? ওইখানে। তাই? না, ক্যামেরা নেই না। এবারের সাজেক যাত্রায় আমরা এখানকার হিমালয় রিসোর্টে উঠেছি। মিড রেঞ্জের মধ্যে এটা মোটামুটি ভালোই একটা রিসোর্ট, তবে অতিরিক্ত পর্যটকের ভিড়ের কারণে আমরা আশানুরূপ রিসোর্ট পাইনি। তারপরে চলুন এই রিসোর্টটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই হোটেলের নিচে একটা পোর্শন রয়েছে, এখানে কিছু রুম রয়েছে আর উপরে কিছু রুম রয়েছে। নিচ তলায় 4টা রুম, উপরের তলায় 4টা রুম রয়েছে। নিচ থেকেও ভিউ দেখা যায় আর উপর থেকেও ভিউ দেখা যায়। এখানে এই সামনের যে 2টা রুম রয়েছে, এই যে সামনের 2টা, এই 2টা রুমে যারা থাকে তাদের জন্য হচ্ছে এই কমন বারান্দা। আর এইখানে যে 2টা রুম রয়েছে, এই 2টার সাথে কিন্তু অ্যাটাচ বারান্দা রয়েছে। এইটা হচ্ছে ছোট্ট করে রিসেপশন। এইখানে ভাই আছে, ভালো আছেন না? হ্যাঁ, আপনাদের 8টাই রুম না? এদিকে ওই যে দেখেন 2টা রুম রয়েছে। আমরা মূলত এই 2টা রুমে ছিলাম, আর এখন রুম 2টা ছেড়ে দিচ্ছি। এই রুমে আমরা ছিলাম। আর এই পাশে হচ্ছে একই টাইপের রুম, আর এই 2টা হচ্ছে অ্যাটাচ বারান্দাওয়ালা। এই যে দেখেন এখানেও 2টা ডাবল বেড রয়েছে, আর এটার সাথে হচ্ছে অ্যাটাচ বারান্দা। যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে এই পাশের রুমগুলোতে আছে অ্যাটাচ বারান্দা, এটা আলাদা ফিল পাবেন। বসার জন্য চেয়ার রয়েছে, আর সামনে অবারিত সাজেকের ভিউ রয়েছে। মূলত মেঘগুলো এখানে এসেই জমে, এখান থেকে ভিউ অত্যন্ত চমৎকার। আশেপাশে আরো রিসোর্ট রয়েছে। আচ্ছা দাদা, আপনাদের এখানে ভাড়া কি রকমের? আমাদের এখানে ভাড়া হয়েছে যে ভিউ রুম যেগুলো আছে 3.5 থেকে 5। আচ্ছা, আর কাপল হলে আপনার 2.5 থেকে 3.5। মানে এটা সিজনের উপরে নির্ভর করে যে 2.5 থেকে 4.5 এরকম ভাড়া। ভিতরে বন্ধুরা, আপনারা যারা এখানে থাকতে চান বা ওই প্রিমিয়াম কোয়ালিটি যেই নতুন হোটেলটা হচ্ছে ওটাতে থাকতে চান, তারা অনায়াসে থাকতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত নাম্বার ডিটেলস দিয়ে রাখবো, আপনারা যে কোনো সময় ওই নাম্বারে যোগাযোগ করে বুকিং করতে পারবেন। মূলত সাজেকের রুম ভাড়া একটু বেশি পড়ার কারণ হচ্ছে পানির সংকট। এখানে এই প্রতিটা রিসোর্টের মালিককে পানি টাকা দিয়ে কিনে আনতে হয়, যার কারণে তাদের রুম ভাড়াটা একটু বেশি পড়ে। রুমের চমৎকার একটা বারান্দা রয়েছে, ফ্রন্ট বারান্দা, এবং নামার সিঁড়িটাও খুব সুন্দর। আর এইদিকে হচ্ছে মিজোরামের সাইড, আর এই হোটেলের পেছনের দিকে হচ্ছে বাংলাদেশের সাইডের ভিউ আপনারা পাবেন। 20 minutes later. শুভ দুপুর বন্ধুরা, আমরা আবার দুপুরে খাবার জন্য এসেছি, আর আমাদের প্যাকেজের সর্বশেষ খাবার এখন আমরা খাচ্ছি। এখানে আমাদেরকে মুরগির মাংস দিচ্ছে, সবজি দিচ্ছে, ডাল, ভর্তা, ভাত। এখানে ভাত নিয়েছি, সবজি নিয়েছি, মুরগির মাংস নিচ্ছি। এই দুপুরের খাবারের সাথে আপনারা যে চিকেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাম্বো চিকেন। এটা আবার কক মুরগির চিকেন, যার কারণে খেতে যথেষ্ট সুস্বাদু। দেখি আসলে খাবার কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ভালো মাশাআল্লাহ। এই তো ভর্তি এই তো এখানে আলু ভর্তাও দেওয়া হয়েছে। সবগুলো খাবার খুব মজাদার। সুতরাং এই ছিল এখানকার 3 বেলা খাবারের প্যাকেজের বিস্তারিত সমাচার। আলহামদুলিল্লাহ সবগুলোই খুব ভালো। আপনারা যদি খেতে চান আসতে পারেন, টেস্ট করে দেখতে পারেন। আমার কাছে এখানকার খাবার বেশ ভালোই লেগেছে মাশাআল্লাহ। সুতরাং এই ছিল আমাদের সাজেকের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। ইনশাআল্লাহ আগামী পর্বে খাগড়াছড়ির অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।